যখন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে সম্প্রতি বলেছেন যে তিনি ডিসেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন এবং তিনি দেশে একা ফিরতে চান না, দেশে ফেরার সময় তিনি আওয়ামী লীগের আরও নেতৃবৃন্দকে নিয়েই সাথে করে ফিরবেন এবং সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করবেন, তারপর থেকেই অনেকেই বলা শুরু করেছেন যে শেখ হাসিনা নিজে ফিরতে পারবেন কিনা তাই সন্দেহ, আর জেল, জুলুম, ফাঁসি এরকম নানা সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা কিনা বিদেশে আরামে আয়েশে নিরাপদে আছেন তারা ফিরবেন তার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আওয়ামী লীগের সাবেক এমপিদের মধ্যে যাকে বলা যেতে পারে সবচেয়ে বিশ্বখ্যাত, মানে নিশ্চিতভাবে আন্তর্জাতিক খ্যাতিতে যিনি শীর্ষে, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার ক্রিকেটার, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ঘোষণা করে দিয়েছেন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে যে তিনি যদি আগে দেশে ফিরতে না পারেন তাহলে তার অধিনায়ক শেখ হাসিনার সঙ্গে তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার পর প্রথম একজন আওয়ামী লীগ নেতা এসে ঘোষণা দিলেন রীতিমতো একেবারে সুস্পষ্টভাবে যে তিনি দেশে ফিরবেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে, বিচারের মুখোমুখি হতে প্রস্তুত, এবং তিনি প্রয়োজনে আগে ফিরতে না পারলে তাদের দলীয় নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছেন এবং শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে ফিরবেন। সাকিব আল হাসান এমন একটা পরিস্থিতিতে এই বিস্ফোরক সাক্ষাৎকার রয়টার্সকে দিলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, এরপর পুনঃ প্রকাশিত হয়েছে একের পর এক বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, ক্রিক ইনফো থেকে শুরু করে আল জাজিরা পর্যন্ত সকলেই সংবাদটি পুনঃ প্রকাশ করেছে খুব স্বাভাবিকভাবে। কারণ সাকিব আল হাসান, যেটা বলছিলাম, আন্তর্জাতিকভাবে পরিচিত এক মুখ, আর এমন এক সময়ে সাকিব আল হাসান এই সাক্ষাৎকার দিলেন যখন 5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে প্রথমবারের মতো একটা প্রকাশ্য সংবাদ সম্মেলনে লাইভে সংযুক্ত হয়ে বিশ্বের আন্তর্জাতিক শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। শুধু তাই নয়, সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের এই সাবেক এমপি সাকিব আল হাসান তিনিও যুক্ত হয়েছিলেন এবং তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন বক্তব্য রাখলেন, এর পরপরই তার মাগুরার বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। সাকিব আল হাসান এই সাক্ষাৎকারে বলেছেন তিনি এসব জানেন, যে তার বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে শেখ হাসিনার সঙ্গে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার পর, কিন্তু তিনি যেহেতু নিশ্চিতভাবে জানেন তিনি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নন, যেসব মামলা তার নামে করা হয়েছে সেসব মিথ্যা মামলা, কাজেই দেশে ফিরে তিনি বিচারের মুখোমুখি, আদালতের মুখোমুখি হতে চান। এই যে বিচারটা যে বাংলাদেশে কি ধরনের মিথ্যা এবং বানোয়াট বিচার চলছে তার একটা দুর্দান্ত উদাহরণ আসলে সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন যেমন শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ খেলছেন, মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন, 39 বছর বয়সী এই ক্রিকেটার বিশ্বের বিভিন্ন দেশে এখন খেলছেন শ্রীলঙ্কার লিগ, ঠিক তেমনিভাবে টরন্টোতে, কানাডায় ক্রিকেট খেলছিলেন 2024-এর জুলাই আগস্ট মাসে। অথচ কানাডার টরন্টোতে বসে ক্রিকেট খেলছেন যেই সাকিব আল হাসান, তাকেও জুলাই আগস্ট মাসের হত্যা মামলায় আসামি করা হয়েছে। কাজেই মানে কি ধরনের যে জুলাই আগস্টের হত্যা মামলাগুলো চলছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কিভাবে ঢালাও মামলা দেওয়া হয়েছে তার একটা দুর্দান্ত উদাহরণ সাকিব আল হাসান বটে। এবং রয়টার্সে এত সরাসরি, এত বিস্তারিত এই সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে সম্ভবত সাকিব আল হাসান তার নিজের সিদ্ধান্ত, এবং তিনি যাকে ক্যাপ্টেন হিসেবে অভিহিত করলেন, তার অধিনায়ক হিসেবে অভিহিত করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার এই সিদ্ধান্তটি স্পষ্ট হয়েছে যে সাকিব আল হাসানও মুখ খুলেছেন, তিনিও এখন সর্বত্র সকল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার কথা বলবেন এবং বলবেন যে কানাডায় ক্রিকেট
ক্রিকেট খেলার সময় হত্যা মামলা দিয়ে এখন তার দেশে ফেরার পথ বন্ধ করে রেখেছে বর্তমান সরকার। শুধু তাই নয়, তারা তাকে প্রয়োজনীয় নিরাপত্তাটুকু পর্যন্ত দিতে রাজি হচ্ছে না বলে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ক্রিকেটার দেশে ফিরে দেশের মাঠে অবসর নেওয়ার যে স্বপ্নের কথা গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলে যাচ্ছেন, সেই স্বপ্নটুকু পর্যন্ত তার পূরণ হচ্ছে না। দেখেন, সাকিব আল হাসান তার এই সাক্ষাৎকারে সরাসরি বলেছেন তিনি দেশে ফিরতে চান যদি সরকার অন্তত তাকে এটা বলে যে তারা দেশে ফিরলে তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। সাকিব আল হাসান মোটেও বলছেন না যে তার বিরুদ্ধে যেসব ভুয়া মামলা করা হয়েছে সেসব মামলা যাতে আগেই উঠিয়ে নেওয়া হোক। তিনি শুধু চাইছেন সরকার তাকে যাতে শুধুমাত্র নিরাপত্তার প্রতিশ্রুতিটুকু দেন, এবং তিনি চাইছেন 2027-এর বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। এবং সাকিব আল হাসান রয়টার্সের সঙ্গে এই সাক্ষাৎকারটি, যেটি এরপর বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পুনঃপ্রকাশিত হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলেছেন তিনি চান দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন এবং তিনি চান দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা এমনকি হত্যা মামলারও বিচার মোকাবেলা করবেন এবং একই সঙ্গে অবসর নেওয়ার আগে দেশের মাটিতে একটা বিদায়ী সিরিজ খেলবেন যদি শুধুমাত্র সরকার তার নিরাপত্তার নিশ্চয়তাটুকু দেয়। এবার যেমন শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছেন বলে সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা মারা হলো, 2025-এর সেপ্টেম্বরে শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান একটা স্ট্যাটাস দিয়েছিলেন শেখ হাসিনা এবং তার ছবির সাথে, যে শুভ জন্মদিন আপা। এই শুভ জন্মদিন আপা স্ট্যাটাসটা তিনি দেওয়ার পরেও তখন অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার তেলে বেগুনে জ্বলে উঠেছিল এবং তখনকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা করেছিলেন যে তিনি কিছুতেই সাকিব আল হাসানকে বাংলাদেশে আসতেও দেবেন না, বাংলাদেশের মাটিতে খেলতেও দেবেন না। এবার এখন এই তারেক রহমান সরকারের আমলে তারেক রহমানের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি নিজেও বিখ্যাত ফুটবলার ছিলেন বাংলাদেশের, তিনি বলেছেন রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় এই সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরার তিনি আর কোনো সম্ভাবনা দেখেন না, সুযোগ দেখেন না। রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে সাকিব আল হাসান কিন্তু বলেছেন যে তিনি যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দিল্লিতে যুক্ত হয়েছিলেন সেখানে তো তিনি বাংলাদেশের শান্তি ও অগ্রগতির কথাই বলেছেন, কাজেই তিনি কেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হলেন, এর ফলে তার দেশে ফেরার সম্ভাবনা একেবারে বন্ধ হয়ে গেল, এসব নিয়ে সাকিব আল হাসান স্পষ্ট করে বলেছেন তার কোনো অনুশোচনা নেই। এটা একটা বিস্ময়কর ব্যাপার বটে। এই সাকিব আল হাসানকেও যে বিভিন্ন সরকারের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তিনি যদি তার রাজনৈতিক যে অবস্থান সে অবস্থান থেকে সরে দাঁড়ান তাহলে তার দেশে ফেরার পরিস্থিতি তৈরি করা হবে, সে কথাও কিন্তু স্পষ্ট করে সাকিব আল হাসান রয়টার্সকে বলেছেন যে এই প্রস্তাব তার কাছে এসেছিল। কিন্তু অথচ বিশ্ববিখ্যাত এই ক্রিকেটার, যিনি কিনা শুধুমাত্র বাংলাদেশে ফিরে অবসর নেওয়ার স্বপ্নটুকু দেখেন বলে বারবার বলছেন, তিনিও কিন্তু কিছুতেই কোনো সরকারের প্রস্তাবে তার দল আওয়ামী লীগ ছেড়ে বা তার অধিনায়ক শেখ হাসিনাকে ছেড়ে সরকারের সঙ্গে একটা আপোষ রফা করে বাংলাদেশে ফিরে গিয়ে ক্রিকেট খেলায় যুক্ত হয়ে যেতে কিংবা একটা দারুণ অবসর বা বিদায় পাওয়ার সুযোগ তৈরি করতে রাজি হন নাই। সাকিব আল হাসান স্পষ্ট করে বলেছেন ক্যাপ্টেন যা বলেন আমরা তা অনুসরণ করি, মানে তার রাজনৈতিক জীবনের ক্যাপ্টেন বা অধিনায়ক হিসেবে তিনি শেখ হাসিনাকে অভিহিত করছেন এবং বলছেন আমার মনে হয় তারা এই বিষয়টি ভালোভাবে সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের দেওয়া নির্দেশনা অনুসরণ করব। সাকিব আল হাসান বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় তিনি একজন আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় ও পুলিশকে চিঠি দিয়েছিলেন, তার বিরুদ্ধে থাকা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন, তবে এখন পর্যন্ত তিনি এর কোনো জবাব পাননি। তিনি আরো বলেন দেশে ফেরার বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী। তারেক রহমানের একজন মুখপাত্র অবশ্য বলেছেন রয়টার্সকে যে সাকিবকে এখন
পতিত, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট সরকারের সদস্য হিসেবে থাকার পরিণতি ভোগ করতে হচ্ছে। সাকিব আল হাসান আরো ইন্টারেস্টিং যে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে 2024 সালের শেষ দিকে একবার কিন্তু তিনি দেশে ফেরার জন্য বিমানেও উঠেছিলেন। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এক রকমের গ্রিন সিগন্যাল পাওয়ার পর এবং নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর তিনি যাত্রাও শুরু করেছিলেন, কিন্তু বিমান মাঝপথে থাকা অবস্থায় তাকে আবার ফিরে যেতে বলা হয় এবং তারপর তিনি দুবাইয়ে নেমে নিউ ইয়র্কে ফিরে যান। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকেন সাকিব আল হাসান। এখন সাকিব রয়টার্সকে প্রশ্ন করছেন 12 ঘন্টার মধ্যে আসলে কি পরিবর্তন হয়ে গিয়েছিল 2024-এর শেষে ওই অন্তর্বর্তী সরকারের সময়, সেটা তিনি জানেন না, কারণ দেশে ফেরার আগে ওই সফরটি 5 থেকে 7 দিন ধরে পরিকল্পনা করা হয়েছিল। এরপর দেশে ফেরার আরেক দফা তিনি এক রকমের পরিকল্পনা করেছিলেন, কিন্তু সে পরিকল্পনাও ভেস্তে গিয়েছিল সাকিব আল হাসান জন্মদিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর পর। তখন সাকিব আল হাসান বলেন কর্তৃপক্ষ তাকে ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর পোস্টটির কথা উল্লেখ করেছিলেন। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাকিব আল হাসান প্রশ্ন করছেন যে বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে এটা কিভাবে বিবেচিত হতে পারে আমি বুঝতে পারছি না। তবে সাকিব আল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিভিন্ন কর্মকর্তারা যে তার সঙ্গে যোগাযোগ করে বলছেন হাসিনা আর আওয়ামী লীগ থেকে নিজেকে দূরে রাখলে তার দেশে ফেরার পথ সুগম হতে পারে, সেই প্রস্তাব বিবেচনা করারও কোনো সুযোগ নেই। সাকিব আল হাসানের যে প্রশ্ন কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কারণে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে প্রশ্ন যেমন এখন সাকিব আল হাসান যেহেতু মুখ খুলেছেন এবং একের পর এক সাক্ষাৎকার দেবেন বলে ধারণা করা হচ্ছে, তাতে যেমন সে প্রশ্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার উঠবে, তেমনি প্রশ্ন উঠবে কানাডায় ক্রিকেট খেলতে খেলতে বাংলাদেশে জুলাই হত্যায় কি করে জড়িয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। আরও প্রশ্ন উঠবে কেনই বা দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক এমপি হিসেবে যুক্ত হয়েছিলেন বলেই সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হলো, আগুন দেওয়া হলো, আর কেনই বা সরকার সেসব বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, অথচ সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারবে না এই অবস্থানে অটল থাকছে। তবে সাকিব আল হাসানের এই ঘোষণা যে একদলকে ব্যাপকভাবে ক্ষুব্ধ করবে আর চমকে দেবে তা নিশ্চিত, কারণ যারা বলছিলেন যারা আরামে আয়েশে নিরাপদ আছেন তারা কেন ফিরবেন শেখ হাসিনার সঙ্গে, তারা যখন দেখছেন যে সাকিব আল হাসান যিনি কিনা সবচেয়ে আরামে আয়েশে পুরো পরিবার নিয়ে রীতিমতো ক্রিকেট খেলে নিজের পেশা অব্যাহত রেখে একটা নিরাপদ জীবন যাপন করছেন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে, তিনি যখন বিচারের মুখোমুখি হতে তার অধিনায়ক শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশে ফিরতে প্রস্তুত, তখন নিশ্চিতভাবে সারা জীবন আওয়ামী লীগের রাজনীতিকে নিবেদন করা আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকেই যে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সম্ভবত সেটা ওই পক্ষটিকে আরো বেশি ক্ষুব্ধ রুষ্ট করে তুলবে। আর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়েই আন্তর্জাতিক গণমাধ্যম সারা বিশ্বজুড়ে গত কয়েক সপ্তাহ ধরে যে পরিমাণ আগ্রহ দেখিয়ে যাচ্ছে, সেখানে ক্রীড়া সংবাদ জগতের প্রিয় মুখ, তারকা মুখ সাকিব আল